হ্যালো, হ্যালো। ছড়া সংসদ নেত্রকোনা গ্রুপ আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য আড্ডায় সবাইকে জানাচ্ছি হেমন্তের হৈমন্তীয় শুভেচ্ছা। বিশ্বের যে যেখানে আছেন, আশা করি আমাদের এই আন্তর্জাতিক লাইভ সাহিত্য আড্ডাটি দেখবেন এবং শেয়ার করবেন। গতকাল ছিল কবি সুফিয়া কামালের ২১তম প্রয়াণ দিবস। উনার মৃত্যুবার্ষিকীতে প্রয়াণ দিবসে উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সাথে ছড়া সংসদ নেত্রকোনা আন্তর্জাতিক লাইভ সাহিত্য আড্ডায় আমার আমন্ত্রণে যারা সাড়া দিয়েছেন তাদের মধ্যে হলেন কবি ময়েজ মোহাম্মদ, বাংলাদেশ; কবি সালিম হাসান, বাংলাদেশ; অতসীজা, মালদা, ভারত, আবৃত্তি শিল্পী; নন্দা মুখার্জি, মালদা, ভারত, কবি ও সঙ্গীত শিল্পী। কবি ময়েজ মোহাম্মদ, আমি প্রত্যেকের অল্প করে একটু পরিচিতি তুলে ধরছি। কবি ময়েজ মোহাম্মদ, উনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স সহ মাস্টার্স করেন। উপাধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। উনার একক কাব্যগ্রন্থ ৫টি, যৌথ অনেক গ্রন্থ রয়েছে। কবিতা, ছড়া লিখেন তিনি এবং কিছু ছোট গল্প লিখেছেন। লেখা শুরু। এ পর্যন্ত উনার ২টা গল্প ও ৪টি উপন্যাস গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি সাংবাদিকতায় যুক্ত থেকেছেন দীর্ঘকাল। তার সম্পাদিত সাহিত্যপত্র সম্মোহনী। উনার প্রকাশিত গ্রন্থ হল পরিবাণু, পরিবাণুর সংবাদ, এটা গল্প; ক্যাকটাস দুপুরে তুমি, গল্প; অধরা, উপন্যাস; তোমারই নাম বলবো, উপন্যাস; বালিকা বিষয়ক উপন্যাস; ছায়া মানবী, উপন্যাস। অতসীজা, মালদা, ভারত, উনি আমাদের একজন বাচিক শিল্পী। নন্দা মুখার্জি, উনি কবি ও সঙ্গীত শিল্পী। আমি এখন সম্মানিত সঞ্চালক সাহেব জনাব সোহরাবুদ্দিন আকন্দরকে অনুরোধ করব অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। আবার আমন্ত্রণে আপনারা যারা সাড়া দিয়েছেন, আমি আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জনাব সঞ্চালক সাহেব এখন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা এই সন্ধ্যায় সাহিত্য নিয়ে কথা বলবো। তো যেহেতু কোভিড-19 দ্বিতীয় ধাপ এখন আবার চলছে, সুতরাং স্বাস্থ্য সচেতনতার জন্য এই মাস্কটি ব্যবহার করেছি। তো এখন আমরা যে আলোচনায় যাব আজকে, আপনারা যারা সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, ছড়া সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। আমাদের মাঝে আছেন ময়েজ আহমেদ। ময়েজ মোহাম্মদ একজন অধ্যক্ষ ছিলেন, কলেজে শিক্ষকতা করেছেন, অনেক অভিজ্ঞতা ওনার। তো ওনাকে পেয়ে আমরা খুবই পুলকিত। আমাদের মাঝে আছেন সালিম হাসান, ৮০-র দশকের কবি সাহিত্যিক, অদ্যাবধি চর্চায় মগ্ন।
আমাদের মাঝে আছেন নন্দা মুখার্জি, কবি এবং সঙ্গীত শিল্পী। ওনার কাছ থেকে আমরা একটা গানেরও আশা করি, পুরাটা না হলেও আংশিক। আমাদের সাথে আছেন অতুষী জা, তিনি ভারতের আবৃত্তি শিল্পী এবং কবি। তো আমরা আজকে আহ, অনুষ্ঠানের শুরুতে, যেহেতু এখানে মান্যবর কবি ময়েজ মোহাম্মদ আছেন, ওনাকে দিয়ে শুরু করতে চাই। উনি বাংলাদেশের। তো আগেই বলেছে শাম্মী খান যে এটা একটা আন্তর্জাতিক সাহিত্য আলোচনা, সাহিত্য আড্ডা, সাহিত্য আসর। এটা এখন 6তম। জি, কবি ময়েজ আহমদ, আপনার সাথে এখন আমরা সকলেই পরিচিত হব, সারা পৃথিবীর মানুষ পরিচিত হবে। তো আপনি শুরু করুন কবিতা সম্পর্কে, সাহিত্য সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে, অভিজ্ঞতা সম্পর্কে, অনেক কিছু। মহেজ মোহাম্মদ ভাই, আপনার স্পিকারটাকে আনমিউট করে নিন। জি, ধন্যবাদ। আবার ময়েজ মিউট মোহাম্মদ, হয়ে গেছে। কবি ময়েজ আসসালামু মোহাম্মদ, আপনি আলাইকুম শুনতে ওয়া পাচ্ছেন? রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম এবং সালাম ওয়া যারা আছেন রাহমাতুল্লাহি ওয়া দিদিরা, বারাকাতুহু। আপনাদের নমস্কার। আমি মূলত যে ঢাকায় থাকি, বাড়ি যদিও চাঁপাইনবাবগঞ্জ, শিক্ষকতা করেছি কিন্তু গণিতে। আর এখন যদি এই অবস্থায় এসে আমাকে বলেন যে আন্তর্জাতিক বা দেশীয় কোনো কবিতা বা সাহিত্য সম্পর্কে আলাপ আলোচনা করতে, তা আমি আসলে খুব বিনয়ের সাথে বলছি যে আসলে ওই ধরনের আলাপ আলোচনা করার মতো অভিজ্ঞতা বা জ্ঞান আমার নেই। আসলে কি, অবসর পাওয়ার পরে গত 5 বছর আগে আমি অবসর গ্রহণ করি। এখন একটা কথা আছে আমাদের দেশে, যে সবচেয়ে বাংলাদেশের সহজ দুটি কাজ আছে। একটা হচ্ছে নিজে করি, পালন করি বা না করি, অন্যকে উপদেশ দেওয়া খুব সহজ। আর একটা হলো ফেসবুকের যুগে, প্রযুক্তির যুগে সবাই কিন্তু ভিতরে ভিতরে একটা কিন্তু লালন করে একটা কবিতা বা কবিতার মতো কিন্তু ভাব, সেটা একটু প্রকাশ করি। তো ফেসবুকের জগতে আসার পরে এখন সবাই এখন লেখালেখির চেষ্টা করতেছি। এখন সবচেয়ে সহজ কাজটা হয়ে গেছে যে ছোট পরিসরে একটা ছড়া অথবা কবিতা লেখা মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সহজ। যার তারপর কারণে এখন এছাড়া আপনার কবি। আপনার আপনার কিন্তু জীবনের জি, অভিজ্ঞতা অনেক। আপনি অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছেন, সুতরাং আপনি ফেসবুকের মাধ্যমে কবিতা লিখছেন। আর কোভিড-19 আমাদেরকে আর কিছু দিতে পারুক না পারুক, দিয়েছে অনেক দুঃখ দুর্দশা। আর এইরকম একটি আয়োজন আমরা করার চিন্তা ভাবনা করতে পেরেছি। তো কবি ময়েজ মোহাম্মদ, আপনি আপনার জীবনের অভিজ্ঞতা আলোকে এবং সাহিত্য নিয়ে কিছু কথা আমরা শুনবো, সকলেই শুনবেন যারা সংযুক্ত হ্যাঁ, হয়েছেন। এখন এখানে যদি এটা লাইভ হয়ে থাকে তাহলে অন্য যারা শুনছেন, যারা শ্রোতা, তাদের জন্য আমি যেহেতু ওই যে শিক্ষকতা করি, লোকজনে বলে কি যে আপনি যেখানে যাবেন সেখানে সবকে মনে করেন আপনার ছাত্র। এখন যদিও এখানে কবিতার গ্রুপ বা ছড়ার গ্রুপ, আমার মনে হয় ছড়া সম্পর্কে আমি একটু কথা বলতে চাই সকলের উদ্দেশ্যেই। আমি যে এখানে একটু ছড়াটা কথা বলে আমরা দিই। সবাই মিলে। ছড়া মানে, ছড়া সংসদ মানে এই শুধু ছড়ার মধ্যে সীমাবদ্ধ না, এটি একটি সাহিত্য গ্রুপ, সাহিত্য পেজ। এখানে গল্প, কবিতা, উপন্যাস, রম্য রচনা, প্রবন্ধ অনেক কিছুই আমাদের আসতে পারে। তো নামটা কেউ কোনো সাহিত্যের কথা বলে, কবিতা, গল্প, সাহিত্য, আমরা ছড়া নামটি আমরা জানি যে সারা পৃথিবী জুড়ে একসময় মানুষ ছড়া কেটে কথা বলতো। জি, সুতরাং আমরা সেই আদি জিনিসটিকেই আমরা ধরতে চেষ্টা করেছি, ছড়া সংসদ। জি, ময়েজ হ্যাঁ, এটাকে আপনারা মোহাম্মদ ভাই। আপনি মূল বলতে পারেন। হ্যাঁ, হুম। কবিতা বলেন অথবা ছড়া বলেন অথবা গান বলেন,
এখানে কিন্তু মূলটাই কিন্তু আসলে ছড়া, ছোট্ট ছোট্ট আপনার ছন্দের কথা দিয়ে আপনার কিন্তু এটা মূল। অতএব কবিতাতে যাওয়ার আগেই কিন্তু আপনাকে ছড়া দিয়েই কিন্তু শুরু করতে হবে কবিতাতে যাওয়া। কারণ কবিতার একটা প্রধান অলংকার হচ্ছে আপনার ছন্দ। এখন যেখানেই ছন্দ সেখানে কিন্তু এখানে মাত্রা, পর্ব, তারপরে বৃত্ত ছন্দ, এই কথাগুলি কিন্তু এসে পড়ে। এখন আপনার যদি এই ছড়াটা পড়তে গিয়ে যদি ছান্দিক নাই হলো, তাহলে তো ছড়া হলো না। তাহলে প্রাথমিকভাবে যখন এটাকে আমরা বলছি যে সাহিত্যের যে অংশটাতে কবিতা বলি বা পদ্য বলি বা ছড়া বলি, অথবা আরো অন্যান্য অনেক কিছুই কিন্তু আছে ছোট ছোট, সেগুলো কিন্তু আসলে ছন্দের ব্যাপারটাই কিন্তু প্রধান চলে আসে। যার কারণে ছড়াটাকে অবশ্যই। অবহেলা তো মোটেই না, ছোট ভাবার কোনো কারণই নাই। আমরা যেমন বলি যে প্রাথমিক স্তরে যখন লেখাপড়া করে, এটাকে আমরা বলি পরবর্তী স্টেজে যাওয়ার জন্য এটা কিন্তু প্রাথমিক এবং বেস বা ভিত্তি। ছড়াটাকে কিন্তু এভাবেই ধরা যায়, আসলে কবিতার ভিত্তিটাই হচ্ছে কিন্তু আসলে ছড়া। এখন অন্যান্য যারা বোদ্ধা অথবা ঋদ্ধ যারা কবি আছেন, এই কথাটা এখন ফেসবুকের যুগে আসার পরে সকলের মানসিকতাগুলো আমরা বুঝতে পারি। এতে করে হয় কি, যে কেমন যেন একটা তাচ্ছিল্য তাচ্ছিল্য ভাব মনে হয় ছড়াকে, আরে এগুলো তো সবাই লিখতে পারে, এই ছোটখাটো জিনিস। আসলে কিন্তু তা না, ছড়াটা লেখাই কিন্তু সবচেয়ে কষ্টকর। কারণ এখানে হচ্ছে যে আপনার ছন্দটা প্রধান আসবে, কোথাও বাধা নিষেধ থাকবে না, লোকের মুখে মুখে ঘুরবে, লোক যুগ থেকে যুগান্তরে কিন্তু এগুলো চলতে থাকবে। কিন্তু একটা কবিতা, একটা বড় কবিতা কয়জন মানুষে মনে রাখতে পারে? অতএব ছড়াটি কিন্তু সাধারণভাবে লোকের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে কিন্তু ছড়া। ছড়ার মাধ্যমে কিন্তু রবীন্দ্রনাথ লোকের তো মধ্যে কিন্তু আমি প্রবেশ করতে পারি। রবীন্দ্রনাথ তো জল পড়ে পাতা নড়ে, সেখান থেকেই কবি হয়ে গেছেন। তো যা হোক, জি জি, ময়েজ মোহাম্মদ ভাই, আপনার কাছে আমরা আবার আসবো। তো এখন আমরা যেতে চাই সালিম হাসান, ৮০-র দশকের কবি সাহিত্যিক, সাংবাদিক। সালিম হাসান, শোনা যাচ্ছে? সালিম হাসান, সালিম হাসান, ক্যাকটাস দুপুরের কবি সালিম হাসান। সালিম হাসান, আচ্ছা, সালিম হাসানকে আমরা সংযোগ করতে পারছি না, উনি আছেন। তো নন্দা মুখার্জি, আপনার কাছে যাচ্ছি। আপনি হ্যাঁ, কেমন আছেন এই সন্ধ্যায়? বলুন। ভালো আছেন? খুব ভালো। আচ্ছা, তো আপনারা যারা ভিনদেশী মানুষ, বিদেশি মানুষ, আপনাদেরকে পেয়ে আমরা ধন্য। আমরা বাংলাদেশ থেকে সঞ্চালনা করতে পারছি, এটি আমাদের সৌভাগ্য এবং আমাদের গর্ব। তো নন্দা মুখার্জি, আপনি কবি এবং সঙ্গীত শিল্পী, কোনটি দিয়ে আপনি শুরু করবেন? আপনারা যেটা বলবেন আমি সেটা দিয়েই শুরু করতে রাজি আছি, কারণ দুটোই আমার খুব আমি ভালোবাসার আমি জিনিস। কিছু বলবো না, আপনার আপনার যা ভালো লাগে সেটা দিয়ে শুরু করবেন। নন্দা মুখার্জি, কবি ও সঙ্গীত শিল্পী, শুরু করুন। ঠিক গান আছে, দিয়েই না হয় শুরু করুন। তাই করছি। ঘুম ঘুম চাচিকে মেকে মাধবেরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা মাধবেরা আসেনি তো বুঝিয়া
জীবনে আমার এই চাঁদের তীরে বরণ করি মায়া ভরা চাঁদা বহু মায়া বিনিরা ঘুম ঘুম যা ঝিকিমিকি তারা কি মাধবেরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার বাতাসের সুরে শুনেছি বাঁশিটা ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসিটা সেই মধুর হাসিতে হৃদয় ভরে এই চাঁদের তীরে বরণ করি মায়া ভরা চাঁদা মায়া বিনেরা ঘুম ঘুম চাচি কিমিকি মাধবীরা আসিনি তো বুঝিয়া জীবনে আমার সব কথা নালে সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায় তোমার এলো বুঝিও জীবনে কোথায় সে কত দূরে জানি না ভেসে যায় মনে মনে ওই স্বপ্নের দেশে যায় আজ তাই কি জীবনের বাসর এই চাঁদের পিঠিরে বরণ করি মায়া ভরা চাঁদ মায়া বিনিরা ঘুম ঘুম চাচে কিমিকি তারা মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার আসেনি তো বুঝিয়া জীবনে আমার নমস্কার বাহ, দাদা। চমৎকার, খুব ভাল লাগলো। আরতি মুখার্জির গান। আপনি নন্দা মুখার্জি, আপনি মুখার্জি, উনিও মুখার্জি। না, সন্ধ্যা মুখার্জির খুব গান ভালো দাদা লাগলো। এটা। জি, আমি কি ভুল বলছি? বলুন। আরতি মুখার্জি গেয়েছেন না এই গানটি? হ্যালো, হ্যালো, গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যা মুখার্জির। আর আচ্ছা, আমি একটু তো ঠিক আছে। পুরোনো গান হ্যাঁ, করতেই ভালোবাসি। আর সমস্ত পুরোনো গান আমার খুব প্রিয়। যত পুরোনো গান হ্যাঁ। আছে সেগুলোই আমি করি। সন্ধ্যা মুখার্জি সাদা শাড়ি পরে এই গানটি গেয়েছিলেন, আমি দেখেছি, সেটা খুব চমৎকার লেগেছিল। হ্যাঁ, আর আর অনেক আগে থেকে ওনার গান আমরা শুনি। তো সন্ধ্যা মুখার্জি গান আপনি শুনিয়েছেন, আমরা সবাই খুব আপ্লুত। আপনার কাছে আবার আসবো, আবার গান শুনবো এবং কবিতা শুনবো।
আমরা এখন অতসী যার কাছে যাব। নিশ্চয়। অতিশ যা নামটির সাথে যা পল ধন্যবাদ। ছাড়তে মনে হয় যে সেই একজন দার্শনিক, ফরাসি দার্শনিক, তার কথা মনে পড়ে। তো অতসী যা, আপনি আবৃত্তি শিল্পী, কবি, তা আপনার আবৃত্তি দিয়ে আমরা আজকে শুরু করি, শুনি। আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে না কুচিয়ে আছে, থাকুক গে পাহারা। দুয়োরে খিল, টান দিয়ে তাই খুলে দিলাম জানলা। ওপারে যে বাংলাদেশ, এপারেও সেই বাংলা। উপস্থিত সকলকে আমার নমস্কার। আজকে আমরা ছড়া নমস্কার। নেত্রকোনা ফেসবুক লাইভ পেজে একত্রিত হয়েছি। তো কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই যে পারাপার কবিতাটা, এইটাতে উনি ঠিকই বলেছেন যে আমাদেরকে কোনো কাঁটা তার বা কোনো সীমানা আলাদা করতে পারেনি। আমরা রাজনৈতিকভাবে আলাদা, পারবে না কিন্তু কখনো। আত্মিকভাবে আমরা এক ছিলাম, এক আছি এবং এক থাকবো। আমরা এই পৃথিবীর সন্তান, পৃথিবীর মানুষ। একদম। আজকে মনে হচ্ছে যে আমরা এক উঠোনে যেন একসাথে বসে আছি। আমি কবি শাম্মী খান মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। সৌরভ ভাই, আপনাকেও আমার অনেক আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমাদের মাঝে যে সেতু বন্ধন করেছেন কবি সৈয়দ নৌশাদ আলী দা, উনাকেও কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে কবিগুরু দিয়েই শুরু করছি। কবিগুরুর পুনশ্চ কাব্যগ্রন্থের একটি কবিতা। এই কাব্যগ্রন্থের মূল বিষয় হচ্ছে উনি জীবন মরণ নিয়ে এই কাব্যগ্রন্থে লিখেছেন কবিতাগুলো। আমি আজকে শোনাচ্ছি সহযাত্রী। কথা ছিল এক তরিতে, কেবল তুমি আমি যাব, অকারণে ভেসে, কেবল ভেসে ত্রিভুবনে, জানবে না কেউ আমরা তীর্থগামী। কোথায় যেতেছি কোন দেশে, সে কোন দেশে, কুল হারা সেই সমুদ্র মাঝখানে, শোনাবো গান একলা তোমার কানে। ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী, শুনবে নীরব হেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি। ওগো, ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পাড়ের পাখি। আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে, কখন তুমি আসবে ঘাটের পরে, বাঁধনটুকু কেটে দেবার তরে। অস্ত রবির শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। খুব ভালো লাগলো অতসী যা, আপনার আবৃত্তি খুব চমৎকার। আপনার আর পঠন আরেকটা, শৈলী, দাদা আবৃত্তি আমি শুধু খুব ভালো আবৃত্তির লেগেছে। শিল্পী, আমি কবি নই, আমি লিখতে পারি না, আমি শুধু আবৃত্তি শিল্পী। আচ্ছা, শুধু আবৃত্তি শিল্পী, উনিও শিল্পী। উনি কবিতা বোঝেন, কবিতার লয়, তাল, প্রকাশ, সেটা একজন সাহিত্যিক ছাড়া সম্ভব না। অন্ধকারকে কিভাবে বলতে হবে সেটা আবৃত্তি শিল্পী বুঝেন, আকাশকে কেমনে বলতে হবে সেটা আবৃত্তি শিল্পী জানেন। সুতরাং আপনি একজন সাহিত্যিক, আবৃত্তি শিল্পী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন যাব সালিম হাসানের কাছে। সালিম হাসান, সালিম কি আমাকে সেলিম স্যার, শুনতে আমার পাচ্ছেন? কথা কি শোনা যাচ্ছে?
স্যার আপনার স্পিকারটি বারবার আনমিউট হয়ে যাচ্ছে। জি স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? সম্ভবত আপনার মাইক্রোফোনে সমস্যা হয়েছে। আচ্ছা, তো আপনাকে আহ, আবার সংযুক্ত হওয়ার জন্য আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে। সালিম হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? সালিম হাসান ভাই, আপনি পুনরায় লিভ নিয়ে আবার যুক্ত হন, তাহলে আপনার কানেকশনটা সুন্দর মতো আসবে। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন সৈয়দ নওশাদ আলী। নওশেদ ভাই, সালাম আলাইকুম, নমস্কার, কেমন আছেন আপনি? নওশেদ সাহেব শুনতে পাচ্ছেন? কবি নওশেদ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো হ্যাঁ। আপনি আমাদের সাথে একত্রিত হ্যাঁ, হয়েছেন, সংযুক্ত আমাকে হয়েছেন, আমরা মহা খুশি। হুম। এর আমাকে মধ্যে সামনে। এর মধ্যে আপনি আহ, নন্দা মুখার্জির গান শুনেছি, উনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গেয়েছেন। হ্যাঁ, আমি গানটা শুনলাম। সন্ধ্যা মুখার্জির, ওনার কাছ থেকে আমরা পরবর্তীতে উনি পুরোনো দিনের গান গেয়ে থাকেন। আমরা হুম, নিশ্চয়ই সন্ধ্যার গান অথবা গীতা হুম, দত্তের গান, হুম, হুম, নিশিরাত, বাঁকাচাঁদ, অথবা এই স্বর্ণালী সন্ধ্যায়, হুম। এই গানের মধ্যে ওনার যেটি ভালো লাগে সেটি শুনবো। নওশেদ ভাই, আপনি হ্যাঁ, সকলের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। হুম। আম, আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত গুণী সঙ্গীত শিল্পী, কবি এবং আলোচকরা আছেন, আবৃত্তি শিল্পী, আমি প্রত্যেককেই এই ছড়া নেত্রকোনা পেজের মডারেটর হিসাবে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান অনন্য সুন্দর হয়ে উঠুক। বরাবরই আমাদের এই অনুষ্ঠানগুলো অত্যন্ত সুন্দর হয়ে ওঠে এবং গুণী মানুষরা এখানে আসেন, তাদের নিজস্ব শিল্পকে তুলে ধরেন, উপস্থাপিত করেন, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, আলোচকরা। তো আজকে আমাদের এই নন্দাদির গান আমি শুনলাম। নন্দা মুখার্জি অত্যন্ত গুণী একজন মানুষ। শুধু তাই নয়, মনের দিক দিয়ে ভীষণ একজন উদার, মানে শিল্পীদের যেভাবে হওয়া উচিত। অতসী ঝা মালদা, খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। হুম। আহ, সেও আবৃত্তি চর্চা করছে এবং আমি মনে করি তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, রাইজিং স্টার। আমাকে আপনারা মূলত যে সমস্ত এদেরকে আমন্ত্রণ করতে বলেন আর কি, হ্যাঁ, অনুরোধ করেন, আমি দায়িত্ব নিয়ে খুব ভালো মনের শিল্পীদের, এই প্রজন্মের শিল্পীদের আমি নাম প্রস্তাব করি, তারা এখানে আসে এবং অত্যন্ত আন্তরিকভাবে তাদের অনুষ্ঠান করে, উপস্থাপিত করে। আম, এগিয়ে চলুক অনুষ্ঠান, খুব ভালো লাগছে। হ্যাঁ, স্যালুট সবাইকে। আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, তো সৈয়দ নওশেদ আলীর সাথে আমরা কথা বলছিলাম। উনি ভারতের একজন বিশিষ্ট সাহিত্যিক, কবি এবং সংগঠক। তো আমরা এখন কবি ময়েজ মোহাম্মদের কাছে যেতে চাই। কবি ময়েজ মোহাম্মদ, আপনার কবিতা আমরা শুনতে চাই। শুনতে পাচ্ছেন ময়েজ ভাই? যে সাউন্ডটাকে একটু। হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে, বলুন। জি, জি আপনি একটা কবিতা শোনাবেন জি আপনার। আমি তাহলে আপনাদের মাঝে যখন এসেছি, তখন আমার কবিতাটার নাম হোক বাহ, চমৎকার, আগমন। হুম, অসাধারণ। যখন হেমন্তের সোনালী ধানের শীষে
জেগে উঠে নব উন্মাদনা, সকালের স্নিগ্ধ শিশিরে পড়ে স্বপ্নীল হলুদিয়া ছায়া, নবান্নের আগাম সুগন্ধিতে ভেসে আসে প্রেমের দীপাবলি, হিমেল বাতাসের আগমনী চরণে বাজে রিনিঝিনি সুর, মৃদুলা শীত গায়ে তোমার আসতে জানি আর বাহ। নয় বেশি দূর। যখন কৃষকের চোখে দেখি সারা বছরের সঞ্চিত গোলা ভরা সুখ, কিষানীর বুকে বাজে চঞ্চল হরিণের বিহঙ্গ মাতম, মলিনতা গ্রাস করে বহে অঘ্রাণী রঙিলা বাতাস, অসাধারণ। মনে জাগে এ সবই তোমার দীপ্ত বাহ। আগমনের পূর্বাভাস। যখন দুর্বাঘাসের উপর ঘাস ফড়িংয়ের চঞ্চল মাতামাতি, মেঠো আইল ধরে গরুর গাড়িতে লজ্জায় উঁকি মারে নববধূ, সব ছাপিয়ে হলুদ সর্ষে খেতে ফিঙের অবাধ বিচরণ, এই হৈমন্তী মনে জেগে উঠে একরাশ মুগ্ধতার পরশ। তখনই দু চোখের পাতায় সদৃশ্যে ভেসে উঠে তোমার দৃপ্ত আগমন। বাহ। সুতরাং আমাকে না জানিয়ে যদি চলে আসো একদিন সহসায়, খুঁজে নিও বহতা নদীর পারে নুয়ে পড়া অশ্বত গাছের গুড়ি, আমি বসে আছি শিউলির মালা হাতে তোমার প্রতীক্ষায়। ধন্যবাদ। অনেক বাহ। অনেক ধন্যবাদ, অনেক খুব সুন্দর। ধন্যবাদ। গোলা ভরা সুখ, মায়াবী হরিণের চোখ, ঘাসে ফড়িংরা, আপনার এই সুন্দর শব্দচয়ন এবং কথামালা আমাদেরকে মুগ্ধ করেছে। ধন্যবাদ। খুব সুন্দর, আপনি অনেক ভালো কবি। হ্যাঁ, এত সুন্দর ভাবে আপনি একটা তৃপ্তকর কবিতা প্রকাশ করেছেন। তো সত্যি অনেক ভীষণ অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার আসব। আমি এখন যেতে চাই আমাদের আমাদের যে শোনা যাচ্ছে নন্দা মুখার্জি, ওনার কাছ থেকে আমরা আরেকটা গান শুনবো। গান শুনে তারপরে কবি কাকে বলছেন? আমাকে নওশেদ। বলছেন? হ্যাঁ নন্দাদি। হ্যাঁ, নন্দা মুখার্জি। কেটে কেটে যাচ্ছে কথা। না ঠিক আছে, শোনা হ্যাঁ। যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। নন্দাদি তো চলেই নন্দা গেলেন মনে মুখার্জি। হচ্ছে। এই বেরিয়ে গেছে, হয়তো আচ্ছা, কানেক্ট করতে এখন পারছে না। আমরা তাহলে এই ফাঁকে আমরা আমাদের কবি সৈয়দ নওশেদ আলী, আমাদের কবি প্রিয়জন, প্রিয় মানুষ, ভালো কবিতা লেখেন, সংগঠক, ওনার কাছ থেকে আমরা কিছু কবিতা বা আংশিক কোনো কিছু আমরা শুনবো, যে আমাদেরকে শোনাবেন, অনুরোধ রাখছি। আজকে আমাকে কবিতা পাঠ করতেই হবে? আমি এমনি এলাম? হ্যাঁ, আপনি যখন বলছেন তখন পড়ছি, দুটো কবিতা পড়ছি। আপনাকে পেলাম আর আমরা কবিতা শুনবো না, তা কি হয়? অতসী অত্যন্ত ভালো বাচিক শিল্পী। আমি ভাবলাম কয়েকটা আবৃত্তি শুনবো, যাই হোক সময় আছে, এখন অতসীর কাছ থেকে শুনবো। নিশ্চয়ই। আমি আমার কবিতা বাবার শরীরে ছিল। শুনতে পাচ্ছি না এটা। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। বাবার শরীরে ছিল নীল লবণ। বাবা, এই শব্দটি আমার কাছে এক সুদীর্ঘ পর্বত, এক বিরাট ল্যান্ডস্কেপ, অন্ধকার টানেল পার হওয়ার এক বাদামি ঘোড়া। বাবার শরীরে কখনো ঘুণ ধরেনি, শরীরে ছিল নীল লবণ। ছোটবেলায় বাবা বলতো শরীরে কখনো ঘুণ ধরতে দেবে না, শরীরে ধারণ করবে নীল লবণ। বুকের বিছানায় কখনো জ্বলন্ত হ্যারিকেন রাখবে না। আমি এসব তখন কিছুই বুঝতাম না। একদিন বাবা বলল,
শোনো খোকা, কখনো দিনের আলো দেখে উচ্ছ্বসিত হবে না। আলোয় উচ্ছ্বসিত হওয়ার আগে অন্ধকারকে চিনতে শিখবে। আমি আজও অন্ধকারকে চিনতে পারলাম না, হোঁচট খাচ্ছি প্রতি পদে পদে। তবে রুখে দাঁড়াতে শিখেছি বাবার কাছ থেকে। বাবা ছিল বয়কটের দলে। বাবার তেমন কিছু ছিল না, বৃষ্টির ফোঁটার মতো এক নিঃস্ব মানুষ। তবে সে জীবন খুলতে পারত। তার ভিতরে ছিল এক গভীর শিকড়। সেই শিকড় বিস্তৃত ছিল সূর্যের চোখের বারান্দা পর্যন্ত। বাবার নখে ছিল আগুনের দর্পণ, বুকে ছিল এক ফাঁকা মাঠ ও বেহালার কান্না। সেই ফাঁকা মাঠে দৌড়াতো এক বাদামি ঘোড়া। ঘোড়ার খুর থেকে ছিটকে বেরিয়ে আসতো হাসনোহানার গন্ধ। এই আমার প্রথম নিবেদন। আর একটা ছোট্ট কবিতা পড়ছি, এটা একটু নিশ্চয়ই, অন্য ফর্মে please। লেখা। অতসী আমার কবিতা শুনছে। এই কবিতাটা আমার অনেকেই শুনেছে, অনেকেই পড়েছে। আমি আবার পুনরায় পাঠ করলাম। আর এটা একটা নতুন কবিতা, এটাও হয়তো অনেকে পড়েছে। এটা একটু অন্য ফর্মে লেখা। আসলে মেয়েদের বয়স নিয়ে লেখা। মেয়েদের বয়স হয়েছে বললে মেয়েরা কিন্তু খুব রাগ করে, ক্ষুণ্ণ হয়। বরং যদি বলা হয় আপনার বয়স ধরা যাচ্ছে না, খুব ভালো দেখাচ্ছে, মেয়েরা কিন্তু বিগলিত হয়, খুশি হয়। তো সেই বয়স নিয়ে একটি কবিতা। মেয়েদের বয়স কেন বাড়ে না? অনামিকা, বলতো মেয়েদের বয়স কেন বাড়ে না? তোমার আঙুলে শীতকাল নামলে আমার হাত ঘুড়ি বন্ধ হয় কেন? তোমার বুক থেকে যখন বসন্ত লুট হয়, কেন আমি ঘুমিয়ে থাকি দারিদ্র সীমার নিচে? অনামিকা, শোনো কথা, বয়স তোমার বাড়ে না ঠিক, কিন্তু কলঙ্ক বেড়ে যায়। আর একটি সোনালী বিকেল গলে যায় লুপ্ত প্রায় সভ্যতার পিঠে। তোমার বয়স থেমে গেলে আমার চটি জোড়ার ফিতে ছিঁড়ে যায়। আমি শুধু খুঁজি জন্মান্ধ পাখির গান। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ। আপনার কবিতা খুব ওজন রাখে, ভারী কবিতা, শব্দাবলী, কথন দারুণ। আপনি ফুটিয়ে তুলেছেন যে বাবার শরীরে নীল ঘাম, ঘোড়ার খুরের সাথে হাসনা হেনার গন্ধ। দুটি কবিতাই আমরা উপভোগ করলাম। এবং বাবা সম্পর্কে আমার নিজস্ব একটা অভিব্যক্তি আছে, সেটা হলো বাবা শক্তি, মা স্বর্গ। এই আমি যখনই মা আর সন্তানকে একসাথে দেখি তখন বলি মা স্বর্গ, যখন বাবাকে দেখি তখন বলি যে বাবা শক্তি। আসলেও তাই। তো এখন আমরা নন্দা মুখার্জির জন্য অপেক্ষা করছি। নন্দা, শুনতে পাচ্ছেন? গান হ্যাঁ, হয়ে শুনতে যাক পাচ্ছি। একটা, গান হয়ে যাক। নষ্ট না আপনার করে কবিতা কবিতাটা কিন্তু পড়ি। পরে শুনবো, এই গানের পরে কিন্তু আমরা এর মধ্যে যাব। আপনার পর হ্যালো, যাব অতিশী যার কাছে, তারপর আপনার কাছে, আপনার গান শোনার পর আপনার কাছে আবার আসবো, আমরা আপনার কবিতা শুনবো। জি, গান, এখন গান করুন নন্দদি, একটা গান। নন্দা আচ্ছা মুখার্জি। কবিতা পড়বো তো? হ্যাঁ, নন্দা মুখার্জি। না, এখন গান গান, করুন। গান, গান। আচ্ছা গান শুনবেন? হ্যাঁ, গান। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আপনার কথা।
ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা আবার কিন্তু আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। সালিম হাসান শুনতে পাচ্ছি। অপেক্ষা করুন, পরে আপনার কাছে আসবো। ঠিক আছে, ঠিক আছে। চোখে কোনা ঝড়া ঝড়া মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি গেলে ঝড়া মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি গেলে ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা আবার নতুন ভুলে যাওয়া নাম দেখো না, হারানো স্বপ্ন চোখে কোনা আবার মাধবীলতা বাতাসে চেয়েও নায়ক দোলাতে যে ব্যথা পেয়েছে মনে অকারণে শোনাতা গোলাতে আবার মাধবীলতা বাতাসে যেও নায়ক দোলাতে যে ব্যথা পেয়েছে মনে অকারণতা ভোলাতে যে আশা হয়ে নন্দী বোধহয় আবার ডিসকানেক্ট হলো, বেরিয়ে গেল। আবার নেটওয়ার্কের তাহলে সমস্যা। হ্যাঁ, আমরা নন্দা অপেক্ষা করব নন্দার জন্য। তো এখন এই ফাঁকে আমরা পেয়েছি ক্যাকটাস দুপুরের কবি সালিম হাসান। সালিম হাসান 80-র দশকের কবি, সাহিত্যিক, সাংবাদিক। এখনো উনি সাহিত্য চর্চা করেন, সাংবাদিকতা করেন, একজন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বাংলাদেশের। ওনার আবাস ময়মনসিংহে। 80-র দশক থেকে চলমান নদীর স্রোতের মতো উনি কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য চর্চা করে যাচ্ছেন। তো আমরা সালিম হাসানের কাছে যাই। আমাদের যাওয়ার কথা ছিল অতুষী যার কাছে। অতুষী, আপনি একটু ক্ষমা করবেন এই মুহূর্তে, কারণ আমরা অনেকক্ষণ পরে কবি সালিম হাসানের সাথে সংযুক্ত হয়েছি। সালিম হাসান, হ্যাঁ প্লিজ, এখন শোনা যাচ্ছে তো? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন সবাইকে ধন্যবাদ। এই ক্যাকটাস দুপুরের থেকে অথবা উপন্যাস থেকে, কবিতা থেকে আচ্ছা, আমি একটু শুনতে চাই। পূর্ববর্তী প্রথম বক্তা যিনি বলেছেন, আমি তার মতো একটু সুযোগ নিতে চাই। আমি একটু আমার মতো করে কি শুরু করব কথা? হ্যাঁ প্লিজ, একদম স্বাধীন। আচ্ছা, স্বাধীনতা তোমার। তো আমি খুব বেশি সময় আশা করি নেব না। শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করব, কিন্তু সন্ধ্যা পার হয়ে বোধহয় মানে রাতের একটি প্রহর প্রায় অতিক্রান্ত হওয়ার পথে। 12টার আগ পর্যন্ত সন্ধ্যা। সেটা তো জাতিসংঘ এখন যুবকের বয়স সীমা করেছে 80, এবং আমরা অনেকদিন পর্যন্ত জানতাম না শিশুর বয়স সীমা ইউনিসেফ কর্তৃক যেটা 18 করা হয়েছে।
কাজে আচ্ছা 12টা ঠিক আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ঠিক অধ্যয়ন আছে। করেছি তখন রাত 12টা আমরা সন্ধ্যায় বলতাম। সেদিক থেকে সোহরাবুদ্দিন বন্ধুবান্ধবের সঙ্গে সোহরাবুদ্দিনকে আনন্দ ঠিকই আছে। তো আমি আসলে সোহরাবুদ্দিন আকন্দের সঙ্গে আমার 40 বছরের ব্যবধান। আমি ছোট দু একটি সংশোধনী দিয়ে শুরু করতে চাই। সংশোধনী এবং 40 বছরের কি বয়সের ব্যবধান? 40 বছর সময়ের অদেখার সম্পর্ক বলছি। ও দেখা কেন? বয়সের আমরা ফেসবুকে প্রতিদিনই দেখা হয়। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। সেটা হচ্ছে যে হুম। চর্মচোখের যে একটি মিথস্ক্রিয়া সেটি হয় না বহুদিন, এবং সেটি একটি স্মৃতিগদ্যে আমি লিখেছিলাম সোহরাবুদ্দিন আকন্দের সেই সময়। যাই হোক, আমি দুইটি ছোটখাটো সংশোধনী দিয়ে শুরু করতে চাই। প্রথমত, আমি 70 দশকের কবি নই, কবিতা 80 তো দশকের। দিয়ে শুরু করেছিলাম। মূলত আমি 80 দশকের নই, 70 দশকের মধ্য 70-এ আমার বাহ। শুরু। আমার প্রথম গল্প ছাপা হয়, সেটি বিশাল আপনারা ব্যাপার। জানেন, আহমদ আজিজ অতি সম্প্রতি ইন্তেকাল করেছেন, পরলোকে চলে গেছেন। আহমদ আজিজ জনমুক্তি নামে, খুব তখন সাপ্তাহিক পত্রিকার খুব একটি কদর ছিল। জনমুক্তি নামে একটি সাপ্তাহিক পত্রিকা ছিল, সবাই লিখতেন। আজকে যিনি এমনকি প্রথিতযশা লেখকরাও লিখতেন। তো সেই জনমুক্তিতে প্রথম গল্প আমার আসি, এবং এরপরে বিচিত্রা, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষ একটি সুস্থ এবং নন্দিত একটি বিনোদন সাময়িকী ছিল, সারা বিশ্বব্যাপী এবং বাংলা ভাষাভাষীদের মধ্যে আলোচিত। বিচিত্রা একটি তখন লেখালেখির একটি মানদণ্ড হিসেবে বিবেচিত হতো। সেই বিচিত্রায় আমার 78, 79, 80 এই 3 বছর একাধিক্রমে আমার বেশ কটি গল্প ছাপা হয়, এবং সেটি দিয়ে আমার নাম গল্প পরিবহন সংবাদ বিচিত্রায় প্রথম আলমগীর রহমান ছাপেন। তারপর শাহরিয়ার কবির, আমার চৈতন্য, দোলা, এরকম বেশ কিছু গল্প ছাপেন। অনেকগুলো গল্পের আমার শিরোনাম এখন মনে নেই। পরিবহন সংবাদে আবার অধিকাংশ জীবন ঘনিষ্ঠ, জীবন ঘেঁষা গল্পগুলো সেখানে ছাপা হয়েছিল। এবং সোহরাবুদ্দিন আকন্দ যে জায়গাটা থেকে শুরু করেছেন সেটি হলো ক্যাকটাস দুপুরে তুমি। ক্যাকটাস দুপুরে তুমি ছিল মূলত হৃদয় সংবাদী গল্প, এবং বিশেষ সময়ের বিশেষ বয়সের হৃদয় সংবাদী গল্প। আপনারা বুঝতেই পারছেন, সেটাই তো মজা। প্রেম শব্দটি বললাম না। প্রেম বলতে বিশ্ব কবিদের বয়স বাড়ে না। যারা প্রেম বোঝায়, রমণী প্রেম বোঝায়, অনেক কিছু বোঝায়। আমি ধরিত্রীর সাথে যে সম্পর্ক, যে একটি মাধুর্যের যে একটি মিথস্ক্রিয়া, সেটি মানুষে মানুষে হতে পারে, বিশ্ব স্রষ্টার সঙ্গে হতে পারে, সৃষ্টির সঙ্গে হতে পারে। অর্থাৎ এই এক বিষয়ে যদি সেটিকে প্রেম বলি, সে প্রেম বিষয়ক গল্প ছিল। ক্যাকটাস দুপুরে তুমি ছিল সেটি নাম গল্প, সাজ্জাদ কাদির চেপেছিলেন, এবং বাংলাদেশের সবগুলো কাগজে আমার লেখা ছাপা হতো। তার সঙ্গে আমি একটি, এই পরিচয়গুলো আমি দিচ্ছি এই জন্যে যে আমাদের শ্রদ্ধেয় মহেশ সাহেবের সঙ্গে সোহরাবুদ্দিন আকন্দ খুব বললেন সুন্দর করে, এবং এটি ভালো যে একজন মানুষের পরিচিতিটা জানা থাকলে তার সম্পর্কে ওনারা জানতে পারে, যদি ফেসবুকে যাবে ওনারা জানতে পারে। আমার অবশ্য টাইমলাইনে আছে, তারপরে আমি বলি আমার একটি পেশাগত পরিচয় আছে। যেহেতু সোহরাবুদ্দিন আকন্দের সঙ্গে আমার দীর্ঘদিনের একটি কি বলা যায়, যে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্ক থেকে আমরা ভার্চুয়াল যোগাযোগে চলে এসেছি, কাজে অনেকটি অনেক দিন জানা নেই, শোনা নেই। তো আমি বাংলাদেশ টেলিভিশনে একসময়, যখন বাংলাদেশের একমাত্র সম্প্রচার মাধ্যম ছিল, সেখানে আমি প্রযোজনা অধিকর্তা ছিলাম। সেটি ছিল 90 দশকে, 80 দশকে। আমি 91 ছেড়ে দিই। 1987 সালে আমি জয়েন করি প্রযোজনা অধিকর্তা হিসেবে। তারপর সাপ্তাহিক রোববারে নির্বাহী সম্পাদক ছিলাম ইত্তেফাক গ্রুপের, যেটি। তো যাই হোক, সেই অনেক ঢাকায় যে মুস্তাফা জব্বারের নিপুণ, সেখানে আমি প্রদায়ক ছিলাম। আরো বেশ কিছু কাগজে কাজ করেছি, এবং তারপর এক সময় সরকারি কাঠামোতে চলে আসলাম। আমি একটি সম্প্রতি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনারা জানেন বর্তমানে এটি গ্রেড ভিত্তিক বিবেচনা হয়, আগে পদ দিয়ে বিবেচনা হতো, যেখানে নবম গ্রেড দিয়ে আমাদের সরকারি কর্মকর্তা অধিকর্তাদের এন্ট্রি লেভেল যেটা আমরা বলি, সেটা সরকারি ক্যাডার ভিত্তিক যে কোনো কর্মকর্তা নবম গ্রেড দিয়ে শুরু হয়। তো যেখানে একটি সরকারি কলেজের অধ্যক্ষরাও 4র্থ গ্রেডে থাকেন। তো আমি এখন গ্রেডে এসে, বর্তমানে আপনারা জানেন যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বন্ধ, সেজন্য আমি ইফিসিয়েন্সি বার ক্রস করে বসে আছি, না তো 1 নম্বর গ্রেডে চলে যেতাম। তো অতিরিক্ত সচিবের প্রথম গ্রেডের মানুষ, হ্যাঁ, কবিরা সব প্রথম গ্রেডের মানুষ, কবিরা সবাই প্রথম গ্রেডের মানুষ। হ্যাঁ, না আমি ওটা বলছি অবশ্যই, কারণ লেখকরা এইসব গ্রেডের অনেক উপরে। আমি ওই আমার ভাই সম্পর্কে পরিচিত হতে যেয়ে বলছি, আমি যেটা পারস্পরিক মিথস্ক্রিয়া হয় সেজন্য বলছি।
এটা সৌরভেরও জানা নেই, আমাদের অনেকেরই জানা নেই। আমি পরিচিতি প্রসঙ্গে বলছি, এটি আমার জীবনের একটি অধ্যায়। আমি এখানে আসছি এটাকে বড় বলে মনে করি না। আমি রাজধানীর যে সেই কোলাহলের বাইরে এসে নির্জন একটি সুন্দর একটি নিসর্গ একটা বিধৌত একটি পরিবেশ পেয়েছি ব্রহ্মপুত্র পলক সমভূমিতে। এটি আমার একটি বড় পাওয়া। কাজে পদ পদবিটি বড় না, আমি প্রসঙ্গক্রমে বলছি যে এটি হয়তো অনেকের জানা নেই। তো এটি আমি বলিও নাই। আমাদের সভাপতি মহোদয় যেখানে বললেন আপনার পরিচিতি জানছি, আমি যদি এটাকে তো বড় মনে করতাম সেখানে আমি তো উল্লেখ করিনি, সেটি উল্লেখ করার খুব প্রয়োজনও মনে করিনি। তো যাই হোক, এটি দিয়ে শুরু করছি। আর ক্যাকটাস দুপুরে তুমি, আসলে নামটির মধ্যে একটি কবিতার গন্ধ আছে। আমার পূর্ববর্তী বক্তা প্রথম যিনি বলেছেন, তিনি বলেছেন যে ছড়ার কথা, যে ছড়া থেকে কবিতা। আমি ওনার এই উক্তিটির সঙ্গে বহুলাংশেই সহমত জানিয়ে একটু ভিন্ন মত পোষণ করছি। তিনি বলেছেন যে ছড়ার ছন্দ, হ্যাঁ ছড়া মূলত শাসাঘাত প্রধান ছন্দ। আমি বাংলা সাহিত্যের ছাত্র, উনি গণিতের ছাত্র, কাজে আমি বাংলা সাহিত্য শুধু পড়ার জন্য ম্যাথোডিক্যালি পড়ি নাই, আমি সেটিকে নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানে আমি ক্লাসও নেই। প্রমিত বাংলা ভাষা ও শব্দের প্রমিত প্রয়োগ নিয়ে আমি ক্লাস নেই। তো সেখানে আমি প্রসঙ্গ করে বলছি যে আসলে ছন্দের যে ব্যাপার, ফর্মেন টেকনিকের ব্যাপারটা আমি বলছিলাম ছড়ার ব্যাপারে। তা আমার এই ভাইও জানেন, আপনারা সবাই জানেন, সৌরভ জানেন, আপনারা সবাই জানেন যে শাসাঘাত প্রধান ছন্দটি হয় এবং এখানে পর্ববিন্যাস মধ্যখণ্ডন সবই থাকবে, কিন্তু মূলত স্বরবৃত্তের স্বরমাত্রিক, এখানে মাত্রাবৃত্তেও ছড়া হয় আধুনিক কালে, কিন্তু মাত্রাবৃত্তে কম হয়। ছড়া সাধারণত শাসাঘাত প্রধান ছন্দ। নজরুলকে যদি আইডল হিসেবে ধরি তাহলে দেখবেন তার সঙ্গে থাকবো না বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে, সবগুলোই দেখবেন হ্যাঁ স্বরমাত্রিক এবং মধ্যখণ্ডনগুলো সমপর্বে বিন্যস্ত। তো কাজেই কবিতায় কিন্তু আজকাল সেই জায়গা নাই। আপনারা যদি জীবনানন্দকে আজকে সামনে নিয়ে আসেন, আমরা মনে করি 73টাকে যদি সামনে এনেছি, রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথও তার শেষ দিকের কবিতায়, যেমন প্রান্তিক জন্মদিনের শেষ লেখা এবং একেবারেই অপরিমার্জিত বাস্তবতার কবিতাগুলো যেখানে লিখেছেন, যেখানে তিনি সেই পুনশ্চ, পরিশেষ, পত্রপুট, বাসি, সাধারণ মেয়ে, ক্যামেলিয়া, হ্যাঁ ছেঁড়া কাগজের ঘুড়ি, ছেলেটা, এই জাতীয় কবিতাগুলো যেখানে লিখেছেন, সেখানে একেবারেই অপরিমার্জিত কবিতা লিখেছেন, মুক্তক ছন্দে লিখেছেন এবং গদ্যে লিখেছেন। কোনো কোনো জায়গায় ছন্দের সেই পর্ব বিন্যাসও নাই। এবং নজরুলকে আমরা ফর্মেন টেকনিকের ব্যাপারে এতটা ভালো দেখি, কিন্তু নজরুল খুব সুশিক্ষিত কবি ছিলেন। নজরুল সেখানে আমি অতি পর্ব যোজন করেছিলেন বিদ্রোহী কবিতায়, আমি সেটি একটি অতি পর্ব, আমার এই ভাই জানবেন। এবং আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ একটি অতি পর্ব। কাজী নজরুল, কাজেই কবিতা এবং ছড়ার মধ্যে এমন কোনো পারম্পর্য নেই যে একেবারে ছন্দের শাসাঘাত এবং অন্তমিল যুক্তের সেই ছন্দ থাকতেই হবে, নট দ্যাট। রবীন্দ্রনাথই সেটি দেখিয়ে গিয়েছেন তার পত্রপুট, পরিশেষ এবং পুনশ্চ কাব্যের এই অধিকাংশ কবিতায়। এবং এরপর ত্রিসূত্তরে আমরা যদি পঞ্চপাণ্ডবকে নাও মানি, আমরা দুষ্পাঠ্য মনে করি সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী এবং বুদ্ধদেব বসু, তাহলে আমাদের কাছে বেশি এসেছে আবার মানে বাঙালির হৃদয়ে এসছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাসে আপনি যদি 8 বছর পরে একদিন কবিতাটা দেখেন, সেখানে কোথায় পর্ববিন্যাস আছে, কোথায় মধ্যখণ্ডন আছে, একেবারেই গদ্যে লিখে গেছে। কাজেই কবিতার নিজস্ব একটি ভাষা আছে, কবিতার নিজস্ব একটি অবয়ব আছে, কবিতার নিজস্ব একটি সুর আছে, এবং সেই তার নিজস্ব যে বলার যে ভঙ্গি, নিজস্ব যে সুর, হাত ধরে পাঠককে ভিতরে নিয়ে যাওয়ার যে তার একটি গতি, একটি স্বপ্ন, একটি কল্পনা, সেই কল্পনাটি, অবয়বটি একটি আলাদা একটি ছন্দ। জীবনানন্দ সেটি দেখিয়ে গেছেন। কাজেই ছড়ার সেই ছন্দ থেকে এসে যে আমাকে কবিতা লিখতে হবে, এটি অনিবার্য কোনো বিষয় না। এটি আমি একটু মাত্রা যোগ করলাম ভাইয়ের কথা বলতে চাই। তো একটা তুমি সম্পর্কে বলা হয়েছে, আমি শুধু এটুকুই বলবো, আমি যদি বেশি সময় নেব না, আমি প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলাম, আসলে কিছুটা সময় হয়ে গেল। তো ক্যাকটাস দুপুরে তুমি আমার সেই 80-র দশকের নাগরিক জীবনের যে নগর বৈদগ্ধ্য এবং শিল্প সাহিত্য এবং নগর বিদগ্ধের সময়ের অধিকাংশ গল্পগুলো সেখানে স্থান পেয়েছে। কিছু প্রেমের গল্প, আমাদের মফস্বল জীবনের প্রেমের গল্প আছে, সেগুলো ছাপা হয়েছে। এবং পরবর্তীতে আমার অন্যান্য উপন্যাসগুলোতেও আমি মানুষের যে টানাপোড়েন, এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে পাঠক, আমি খুব দুর্বোধ্য ভাষায় লিখলাম,
পাঠক বুঝুক কি না বুঝুক এটি বোধহয় আধুনিকতা, কিন্তু আধুনিকতা তা না, নয়। না, হ্যাঁ। সুনীলকে যদি আমরা ধরি, তার সেই সময়কে ধরি, বা শীর্ষেন্দুকে যদি ধরি, আমরা খুব বড় মাপের লেখককে না গেলাম, আমরা মতি নন্দী, এখন কিন্তু এই সময়কার একজন কবি আছেন ভারতের, জয় গোস্বামী, খুবই গোস্বামী। আমি কবিতার পপুলার। কথা আমি আসছি পরে, আচ্ছা খুবই সালিম সংক্ষেপে হাসান, বলি। কবিতাটা তো শুনবো, সেখানে হ্যাঁ, পরে আমি সেখানে অতসীর আসলে কাছে যাব, অতসী বসে পাঠকের আছেন। কবিতা, হুম, এবং আমি শেষ করছি 1 মিনিটে, যদি আমাকে সময় দেওয়া হয়, মানে 1 মিনিটে আমি শেষ করতে প্লিজ। পারবো। কবিতা হোক, গল্প হোক, গদ্য হোক, সেটি পাঠকের বোধগম্য ভাষায় লিখতে হবে। তা নয়তো নদীতে বাঁধ দেওয়ার মতো বাধাগ্রস্ত হবে তার যে সহজাত প্রবণতা কবিতা বা লেখার, সেটি আমার বলার বিষয়। তো আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, আমাকে সঞ্চালক ধন্যবাদ। বোধহয় থামিয়ে করছেন। তো এখন সবাই কবিতাটা শুনতে চাই, কবিতা। হুম কবিতা, আচ্ছা। হুম তো আসলে আমি তো মাঝখানে আটকে গিয়েছিলাম। করোনা কালের একটি কবিতা আমি বের করেছিলাম, যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। যেহেতু করোনার কথা বলেছিল যে কোভিডের আবার একটা সময় আসছে, আমরা বলছি সেকেন্ড স্টেজ, বিশ্বব্যাপী বলছে, পশ্চিমা বিশ্ব বলছে এটিকে থার্ড স্টেজ। কাজে এটি খুব একটা হার্ড ইমিউনিটির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কাজেই এই কবিতাটি দিয়ে আমি আশা করি যে আপনাদেরকে সেই সময়টিতে কাছাকাছি সময় নিয়ে যেতে পারবো আশা করি। কবিতাটি হচ্ছে আপনার, হ্যাঁ, এক মিনিট। আমি ছিলাম যেহেতু আমি আমার একটু শ্রুতিতে সমস্যা হচ্ছিল আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। এটি 13 মে লেখা। বেলকনিতে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি। বেলকনিতে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটার কথা মনে পড়ে। পুরনো ধুলো বাড়ির মতো রেলিং ধরে, রিমলেস চশমা পরে, আর যে যায় না দেখা। রোজ বিকেলে দাঁড়িয়ে সামনের সড়ক পেরিয়ে উল্টো দিকের দোকানের কেনা বেচা দেখতো। ছোটবেলা ভাবতো বড় হয়ে দোকানি হবে। মুদি দোকানের সামনের ঝাঁপ, তেলচিটে বাঁশের বেড়া, বয়ামে সাজানো সাদাই পাতি, স্বপ্নটা ওরকমই ছিল। এখন ছিমছাম ছাদে গড়া ইংরেজি সাহিত্যের তরুণ প্রভাষক। এমনটি কি সে চেয়েছিল হতে? সে রাতে আর চার সাথে তার আদা লং পিষে ফ্লাক্স নিয়ে বসা হলো না। রোজ রাতে নিয়ম করে চায় 2টো এলাচ দানাও দিতেন আম্মা, সেদিন দেননি। তারাবির নামাজের পর সোজা শুয়ে পড়ল ছেলেটি। এক দাবিংশতির সাথে ছিল ফোনালাপ। মা জানতেন, দিন তারিখও ছিল ঠিকঠাক। শুরুতে ঘোর আপত্তি। একদিন মেয়েটি এসে মাথায় লম্বা কাপড় টেনে বসে কদমবুসি সেরে কয়েক মুহূর্তে পেয়ে যায় মার মন। পাশে বসিয়ে খুব যত্ন করে খাওয়ালেন আম্মা। মার এক ধার দুধের দাম দুনিয়া বেচে সুদ হয় কি? ভাবতে ভাবতে চোখ ছোট হয়ে আসে কখন যে। সেহরির জন্য বার 2-3 ডেকেও সারা নেই। দেখে মা শিওরে বসে মাথাটা ধরতেই একদিকে কাত হয়ে পড়ে। ফুপিয়ে কান্নাটা বড় হয়ে গেলে সবাই ছুটে আসে। সরকারি ডাক্তার নাড়ি ধরে ক্ষণকয় পরে মুখ গোমট করে কান থেকে স্টেথো নামিয়ে বলেন, হি ইজ নো মোর। কত সাধারণ কথা, হি ইজ নো মোর, নো মোর। সে তো আছে জলজ্জন্ত শরীরটা নিয়ে। তাহলে তাহলে নো মোর কি আছে এমন যা চলে গেলে জলজ্জন্ত একজন মানুষ নো মোর হয়ে যায়? কোনো লক্ষণ নেই, উপসর্গ নেই, কিচ্ছুটি নেই। কি অবাক করা নীরব ঘাতক কোভিড-19। অ্যাম্বুলেন্স এলো সাইরেন না বাজিয়ে, সাথে 2 জন সাদা পোশাকে। লাশটা যখন দোতলা থেকে নামানো হলো, কাউকে কাছে যেতে দেওয়া হলো না। মার ফুপিয়ে কান্নাটা বুক থেকে দমকে উঠে আসতে চাইলে বিমর বিহ্বলতায় বাঁধ সাধে সবাই। শুনশান গুরুস্থান, ভোরের আজানের ধ্বনি এখনই হবে। জানা যায় বাড়ির লোক, আত্মীয় পড়শি কেউ নেই। সাদা পোশাকে 2 জন, গোরস্থানের খাদেম আর অ্যাম্বুলেন্স চালক।
শতচ্ছিন্ন কাপড়ে ছিটি পরা টুপিটা চাপিয়ে জানাজা পড়াতে দাঁড়িয়ে গেলেন গোরস্থানের খাদেম। তার নামটাই এখন হয়ে গেছে খাদেম, সবার মুখে মুখে ফেরে খাদেম চাচা। ধুলিবাড়িময় বাড়ির জানালাগুলো বন্ধ থাকে এখন, সেই বেলকনিতে দাঁড়িয়ে শুকনো মলিন রেলিংটায় হাত বুলিয়ে কাঁদে দুঃখিনী মা। দীর্ঘশ্বাস ছেড়ে কয়, আমার আগেই যদি যাবি তো আগেই গেলেই পারতিস নারী ছেঁড়া ধন। এক্কেবারে ছোট্টটি, যে সময় সব স্মৃতি মনেও থাকে না। অলক্ষণী দুপুরটায় কেন যে গেলি বাইরে, কেন যে শক্ত করে খিল দিলাম না, আর তো কটা দিন নয় থাকতেই ঘরে। হে আল্লাহ, উপরে তুমি ভালো রেখো আমার জাদুকে, এমন অভাগা মরণ তুমি দিও না জনমের 70 কেউ। বাহ, খুব সুন্দর। চমৎকার। তো আপনারা অনুমতি দিলে আমি একেবারে সর্বশেষ 3-4 লাইনের একটি ছোট্ট কবিতা, যদি অনুমতি দেন, 3-4 লাইনের একটি কবিতা আমি আচ্ছা, এটি দিয়ে আমি শেষ প্লিজ করব। প্লিজ। মনে হয় আপনাদের খুব একটা সময় ক্ষেপণ হবে না। এই কবিতাটা আমি পড়তে চেয়েছিলাম, যেহেতু সোহরাবুদ্দিন আকন্দ করোনার কথা বলেছিল সেজন্য। কবিতাটার নাম হচ্ছে কবন্ধ। স্মৃতির কবন্ধ হয়ে যাবে যে একদিন, শিরস্ত্রাণ খুঁজে খুঁজে ফিরে আসে নদী, প্রিয় ধরিত্রী হবে ধূসর পাঠশালা। গলে যাওয়া অস্তিত্ব বিলীন যদি সময়ে, লাঙ্গল বন্ধে শীতলক্ষা কাঠামুড়ি যায় না কো। পাজরের হার করটি ভেতর বাড়ি সব খাক হলে মুন্ডুহীন অশরীরী তারা করে, মৃতপ্রায় নদী পড়ে রয় বহুতল ভাগারে। নশ্বর পৃথিবীর অবোধ সংসারে কায়াহীন মায়া বাড়াতে বাড়াতে জেনে নিও, যেতে হবে একদিন কপর দক্ষিণ। এতকাল পরে এসে মিছেই প্রশ্ন রাখা, পৃথিবীতে কে কাহার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সালিম হাসান। 70 দশকের কবি, কিন্তু আমার সাথে পরিচয় 80 দশকে। তো ক্যাকটাস দুপুরের কবি আমরা বলি, ব্রহ্মপুত্র নদের পারের কবি। আমরা এখন যাব অতসী যার কাছে। অতসী যাকে আমরা বলে রেখেছিলাম আসবো, তো উনি মূলত আবৃত্তি শিল্পী। তো ওনার কাছ থেকে আবৃত্তি শুনবো। অতসী যা। আমি কবি জীবনানন্দ দাশের কবিতা শোনাচ্ছি। বাহ। বলিল অসত্য সেই, কবিতার নাম। বলিল অসত্য ধীরে, কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও। এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে। ম্লান খোড়ো ঘরগুলো আজও তো দাঁড়ায়ে তারা আছে। এই সব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের তোমরা যেতেছ চলে, পাই না কোটের। বোচকা বেঁধেছ ঢের, ভোলো নাই ভাঙা বাটি ফুটো ঘটিটাও। আবার কোথায় যেতে চাও। 50 বছর হায় হয়নি কো, এই তো সেদিন তোমাদের পিতামহ বাবা খুড়ো জ্যাঠা মহাশয় আজও আহা তাহাদের কথা মনে হয়। এখানে মাঠের পাড়ে জমি কিনে ঘর তুলে, এই দেশে এই পথে এই সব ঘাস ধান নিম জামরুলে জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার
বেদনার সুধে ছিল ঋণ, দাঁড়ায়ে দাঁড়ায়ে সব দেখেছি যে, মনে হয় যেন সেই দিন, এখানে তোমরা তবু থাকিবে না, যাবে চলে তবে কোন পথে, সেই পথে আরো শান্তি, আরো বুঝি স্বাদ, আরো বুঝি জীবনের গভীর আস্বাদ, তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর, যেখানেই যাও চলে হয় না কো জীবনের কোনো রূপান্তর, এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর ম্লান চুলে দেখা দেবে, যেখানেই বাঁধো গিয়ে আকাঙ্ক্ষার ঘর। পড়িল অশ্বত্থ নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর। খুব সুন্দর, চমৎকার, অনেক খুব ভালো। ধন্যবাদ, এবার অনেক ধন্যবাদ আমাকে যদি অতুষিজা। আমরা এখন আমাকে সময় দেওয়া হলে আরো একটি কবিতা শোনাতে চাই। জি আরেকটি আরো একটি কবিতা, কবিতা শোনা। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ, হ্যাঁ কবি বলুন। হ্যাঁ বাংলাদেশের কবি তসলিমা নাসরিনের কবিতা। বাংলাদেশের জি। বলা ভুল, উনি আমাদের দুই বাংলারই কবি। উনার এক কবিতা শোনাচ্ছি, দুরারোগ্য আঙুল। শশীকান্তর রাজবাড়ি দেখবো বলে এক দূর আত্মীয়ের আঙুল ধরে সারা শহর ঘুরলাম। শ্মশান, কালীবাড়ি পার হয়ে ঈশান চক্রবর্তী রোড, গোলপুকুর বাঁয়ে রেখে পণ্ডিত বাড়ির দিকে, টাউন হল, সার্কিট হাউসের মাঠ পেরিয়ে ডানের জুবলি ঘাটের দিকে সোজা, পেছনে ব্রহ্মপুত্র, পেছনে কাচারি ঘর। হঠাৎ 3 ফুট গলির মধ্যে একটি টালি দোলা হলুদ বাড়িতে ঢুকে আমার দূর আত্মীয় বেদম হাসলেন। চৌকাঠে ঘুম, ঘরে পা দিতে এলো পাথারি ছুটলো দু একটি স্যাঁতস্যাঁতে ইঁদুর। কড়িবর্গা কাঠ থেকে ঝুলে আছে মাকড়সার জাল। কিছু হাসির দমকে কেঁপে, কিছু আবার 45-এর ভারে কেঁপে তিনি বললেন, এই তোর শশীকান্তর রাজবাড়ি, এবার গায়ের জামা প্যান্ট সব খোল দেখি। আমার তখন 9 বছর 3 মাস। শশীকান্ত রাজার বাড়ি এত দূর, তা দেখতে গেলে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। আর এক অন্ধকার ঘরে জামা প্যান্ট খুলে ন্যাংটো হয়ে শুতে হয়, কে জানতো। 15 পা দিয়ে নিজে হেঁটে প্রথম শশীকান্তর বাড়ি দেখে এসেছি। ধুলোবালি দেখতে হলেও নিজে যেতে হয়, কারো আঙুল ধরলেই মরণ। বাহ, খুব সুন্দর, ধন্যবাদ, খুব ভালো লাগলো। দারুণ দারুণ, অনবদ্য তসলিমা পরিবেশ। নাসরিন আমার এবং সলিম হাসানের আমাদের খুব পরিচিত স্বজন, এবং তসলিমা নাসরিন যে কথাগুলি বলেছেন তখন আমরা সেই পথ ধরেই হাঁটছিলাম, কারণ ময়মনসিংহ শহরটি খুবই পরিচিত এবং কবিতা লেখার জায়গা। ব্রহ্মপুত্র নদেই বলে দেয় কিভাবে কবিতা লিখতে হবে। সালিম হাসান নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। তো আমি এখন যাব আমাদের নন্দা মুখার্জি আছেন। নন্দা মুখার্জি, আমি একটু সোহরাবেশকে একটু কমপ্লিমেন্ট করি। আমার একটি জি জি জি, সাম্প্রতিক ধারাবাহিক উপন্যাসেও এই ময়মনসিংহের এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো এসছে আর কি। সোহরাবুদ্দিন আকন্দের জি। বোধহয় এটা জানা আছে আর কি, বাইরে আচ্ছা, বৃষ্টি। আচ্ছা, ধন্যবাদ। তো ওই নন্দা মুখার্জি, আপনি আমাদেরকে কবিতা শোনাবেন না সঙ্গীত শোনাবেন, গান শোনাবেন? শুনতে পাচ্ছেন? কবিতা? হ্যাঁ, কবিতা হ্যাঁ, শোনান। কবিতা। হ্যালো।
খুব অল্প কবিতা সময়, পড়বো? আমাদের হাতে সময়টা কম। জি, কবিতা, হ্যাঁ, এবং কবিতা বড় বলুন। না, অল্প ঠিক আছে, অল্পটুকু আমি আমার পড়বেন প্লিজ। জি, বোঝা যাচ্ছে না কথাটা। আমি আমার স্বরচিত কবিতা একটা পড়ছি। অবশ্যই। আমারও ভারত। তোমা হতে প্রথম যৌবনা, তোমাতেই প্রথম স্বাধীনতা। তুমি বলো প্রতিবাদী হও, আবার তৈরি করো স্বাধীনতার সীমাবদ্ধতা। মিথ্যে প্রকৃতি, মিথ্যে আনন্দ, মিথ্যে রঙিন স্বপ্ন দেখাও। তোমা হতে স্থিতিশীলতা, প্রয়োজনে ভয়ঙ্করী। অঙ্গে তোমার স্বাধীন হওয়ার অঙ্গীকার। কানেকশনটি আবার হ্যাঁ হ্যাঁ, আপনাদের আবার বেরিয়ে গেল, চটে ডিসকানেক্ট গেছে। করে। তো এখন হ্যাঁ। তাহলে আমি কবি ময়েজ মোহাম্মদ, একজন অভিজ্ঞ মানুষ, ওনার কাছে যাই, এবং আমার মনে হয় আমাদের সময় হয়েছে চলে যাওয়ার, কারণ অন্যদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। তো কবি ময়েজ মোহাম্মদ, আপনি অল্প কিছু একটি কবিতার 4টি লাইন বা 5টি লাইন, 6টি লাইন আমাদেরকে শোনাবেন। তাহলে এক কাজ করি, ওই আমাদের যে সভাপতি, মাননীয় সভাপতি শাম্মী খান আছেন, উনি আগের থেকে আমাকে জি। কিন্তু একেবারে মানে আবদার করে রেখেছেন যে আমাকে 4 লাইনে মানে একটা আমার নিজের লেখা একটু গানের আকারে সুরে উনাকে শোনাতে হবে, নাহলে কিন্তু ওনার মাপ নাই। ধন্য হই। তো ওই যে রাধা এবং কৃষ্ণের যে সুর, অরিজিনাল সুর, সেই সুরে আমি কিন্তু যমুনা এবং আকাশ এই দুজনের মধ্যে আমি প্রেম ঘটানোর চেষ্টা করেছি আর কি। সুরটা হবে সেটা, তো সেটা আমি করি। আমি বলেছি এটা হচ্ছে লীলা। উপচে পড়ে যমুনার জল, অঙ্গে ঢলো ঢলো, রাতের শিশির ঝিম ধরেছে, লাগছে না তার ভালো। অভিমানের ফুল ফুটে তাই যমুনার বুক জুড়ে, বিজন রাতে বিষম জ্বালায় শরীরটা তার পুড়ে। পাশেই ছিল পদ্ম মাঝি অঘোর ঘুমে শুয়ে, মনের মিলন কিভাবে হয় এক হলো না দুয়ে। বিষের জ্বালায় অঙ্গ পড়ে হলো বাড়ির বার, পূর্ণিমাতে ঝলক মারে অঙ্গ যারে যার। তাই না বুঝে মুচকি হাসে আকাশ নামের কালা, যমুনার জল মাখতে গায়ে মন হলো উত্তালা। ঝাঁপ দিতে চায় জলের ভেতর, ইচ্ছা নাই চড়ে, চাঁদের কিরণ হয়ে নেমে উঠলো ছাতির পরে। যমুনা কয় করো কি ছায়, মান যাবে তো ভারী, ওই দেখো না আশেপাশে পাড়া পড়শির বাড়ি। যমুনা কয় করো কি ছায়, মান যাবে তো ভারী, ওই দেখো না আশেপাশে পাড়া পড়শির বাড়ি। দোহাই লাগে কাছে এসে হাত দিও না গাই, গুটিয়ে রাখো বৈঠা ফনা, চুক্তি তোমার নাই। আকাশ বলে দুজন মিলে সাই যদি দেই আজ, জানবে না কেউ আশেপাশে থাকবে কেন লাজ। বৈঠায় আমার শক্ত আছে যাব সমান তালে, আমি হলাম দক্ষ মাঝি থাকবো সামাল হালে। অগ্নিগিরির মতন লাভা কবি ময়েজ মোহাম্মদ। হ্যাঁ জি, কবি ময়েজ মোহাম্মদ, অনেক ধন্যবাদ। আমরা সবটা শুনতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। আমি এখন যাব আমাদের প্রিয় কবি সৈয়দ নওশেদ আলীর কাছে। নওশেদ আলী অল্প কিছু কথা, কবিতাই বলেন আর যাই বলেন, কথাই বলবেন। আর আমি এখনই চলে যাব। ধন্যবাদ নন্দা মুখার্জি, আপনার কবিতাটা শোনা তেমনটা হলো না, কিন্তু গান শুনেছি। অতিশিজার অনেক আমরা ওনার আবৃত্তি শুনেছি, আমরা মুগ্ধ। সালিম হাসান কে পেয়ে 40 বছর পর আমি লাইভে পেলাম, সেটাও আমি কৃতজ্ঞ তার কাছে। তো কবি সৈয়দ
নওশেদ আলী, আপনি বলার পর শাম্মী খান বলবে, আমি আর কিছু বলবো না। আমি সবাইকে নমস্কার, সালাম, আদাব। উপস্থিত আজকের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা। মহেশ ভাই এবং সেলিম ভাইয়ের যে বক্তব্য এবং কবিতা, সত্যি আমরা মুগ্ধ, আমরা অভিভূত। নন্দাদির গান, অতসী ঝার অসাধারণ উপস্থাপনা সত্যি ভীষণ মুগ্ধ করেছে, স্পর্শ করেছে। এবং আমাদের আকন্দদা ভীষণ ভালো একজন সঞ্চালক। সবাইকে এবং শাম্মীকে দেখতে পাচ্ছি, শাম্মী চলে এসেছে। হ্যাঁ, শাম্মীকেও অভিনন্দন। বিশেষ কিছু বলবো না। আপনারা যে সমস্ত অতিথি আমাদের এই পেজে আমাদের আমন্ত্রণে এসেছেন এবং আমাদের সমৃদ্ধ করেছেন, আমাদের এই পেজের যে সুনামকে আপনারা বৃদ্ধি করেছেন, আপনাদের মতো সমৃদ্ধ মানুষ এসে আমরা আনন্দিত, অভিভূত এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের এই পেজের তরফ থেকে। ধন্যবাদ শাম্মী। তার আগে আমি একটি কবিতা পড়ছি। এখানে সেলিম ভাই তখন আমার কবিতাটা শুনতে পাননি, উনি বেরিয়ে গেছিলেন। কবিতাটির নাম হচ্ছে স্যার। স্যার বলতেন, ভেতরের আগুনটা ঠিকঠাক জ্বালাতে হবে, পুড়ে যাওয়া বৈশাখের নীরবতা স্পর্শ করতে হবে। নদীরও একটা কান্নার সংকলন আছে, ভালো করে পড়ার এলেম থাকা দরকার। স্যারের দুই চোখ ছিল আতশ কাঁচের মতো, পরখ করতে জানতো সবকিছু। একদিন স্যার বললেন, মেয়েদের বুকে কখনো সুর দেবে না, ওখানে বিসমিল্লাহ খানের সব হারানো বিষাদের সুর ছাড়া কিছু নেই। মেয়েরা হলো প্রতিপক্ষ অন্ধকার। স্যার জীবনের দুঃখগুলোকে সেলাই করতে জানতেন, অপমানকে মনে করতেন সাফল্যের কান্না, বিষাদকে মনে করতেন বিশুদ্ধ হওয়ার আতুর ঘর। স্যারকে দেখতাম অন্ধকারেই থাকতে ভালোবাসতেন। বলতাম, স্যার আলো জ্বালাননি কেন? তিনি আস্তে আস্তে বলতেন, অন্ধকারে না থাকলে আলোকে চেনা যায় না রে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই আজকে উপস্থিত সকল কবি, সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পীদের। শাম্মী খান, আপনি কিছু বলবেন? শাম্মী খান, আপনি কিছু বলবেন? আপনি কিছু বলুন, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্বামী বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্বামী, শুনতে পাচ্ছি, বলুন। এতক্ষণে আমি সবার অংশগ্রহণ দেখলাম, আমার খুবই ভালো লাগলো। আমার আমন্ত্রণে আপনারা সাড়া দিচ্ছেন, সেই জন্য সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ। সাহিত্য অঙ্গন বলেন, সাহিত্য আড্ডা বলেন, সাহিত্য জগৎ বলেন, এটা মূলত একটা মনের কি মানে প্রত্যেক মানুষের একটা বিনোদনের মাধ্যম। আমাদের বর্তমান সমাজে যে চলমান কিছু ইস্যু আছে, যে সমস্যাগুলো আছে, যেমন নিঃসঙ্গতা, নারী নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন ধরনের সামাজিক এবং সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক যে বৈষম্যগুলো থাকে, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের এই সাহিত্য অঙ্গন বা
সাহিত্য সমাজ। আমরা যদি প্রত্যেকে এই আমার যে আজকের নেত্রকোনা ছড়া সংসদ যে সাহিত্য গ্রুপ, সেটা মানে ওপেন করার মূল উদ্দেশ্য হলো যে আমরা কেউ নিঃসঙ্গ থাকবো না, আমরা কেউ অন্যায় কাজ করব না, আমরা সমাজের ভালো দিকগুলা নিয়ে আলোচনা করব এবং এই সাহিত্যের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, এক কথায় কলমের মাধ্যমে আমরা জয়ী হব। সমস্ত অপশক্তিকে আমরা অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সেই কলমের মাধ্যমে। যেমন আমার অনেক লেখার মধ্যে দ্রোহের ভাব থাকে, নিঃসঙ্গতার ভাব থাকে, না পাওয়ার ভাব থাকে, হ্যাঁ, অনেক কষ্ট এবং আর্তনাদ থাকে, যে কারণে আমাকে অনেকেই বলে দ্রোহের কবি, বিরহের কবি। আমি অনেকে সমাজের চলমান অনেক কষ্ট নিয়ে, অনেক ইস্যু নিয়ে আমি লিখি। তো আমার এই ছড়া সংসদ, এই সাহিত্য অঙ্গনটা খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই ওই সাহিত্য জগতের মধ্যে থাকবো। আমরা নিজেদেরকে নিয়োজিত যদি রাখি সাহিত্যের মধ্যে, তাহলে আমাদের মধ্যে আর কোনো নিঃসঙ্গতা থাকবে না। আর আমি আরেকটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে চাই, সেটা হচ্ছে গিয়ে, আমি ভালো লিখতে পারি না, কিন্তু লিখতে চেষ্টা করি। এই সামনে 21শে বই মেলায় আমার একটি বই বের হচ্ছে, আমার বইটির নাম হচ্ছে বেদনার চৌকাঠ। বাহ, অভিনন্দন, কংগ্রাচুলেশন। হ্যাঁ, এটা হচ্ছে একক বই। আরেকটা যৌথ বই আমার বের হচ্ছে বাংলাদেশ জাতীয় কবি ভুবন জাকব থেকে। তো সবার কাছে আমি দোয়া চাই। অবশ্যই অবশ্যই এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই আমার প্রিয়জন। স্পেশালি ধন্যবাদ জানাই মুয়াজ মোহাম্মদ স্যারকে। উনি এবং আমি একই সংগঠন করি, একটা সাহিত্য সংগঠন। উনি আমার রিকোয়েস্টে রক্ষা করছেন এবং আমার রিকোয়েস্টে উনার নিজের লেখা একটি গান মানে গেয়ে শুনিয়েছেন। তারপর ধন্যবাদ জানাচ্ছি সালিম হাসান ভাইয়াকে এবং ধন্যবাদ জানাচ্ছি অতুষিজা দিদি এবং নন্দা মুখার্জি দিদিকে। আর নৌশাদ ভাইয়া, উনি তো আমার ওই গ্রুপের সূচনা লগ্ন থেকেই আছেন। উনি আমার মালদার আরেক ভাই। উনার সহযোগিতায় আমি ভারতবর্ষের কিছু সুন্দর সুন্দর দিদি এবং দাদাদেরকে পাচ্ছি, যাদের উৎসাহে, অনুপ্রেরণায় এবং অংশগ্রহণে আমার এই গ্রুপ আরো সমাদৃত হচ্ছে। সেই যে ধন্যবাদ। হ্যাঁ, সবশেষে আমি এটাই বলতে চাই, নেত্রকোনা ছড়া সংসদ গ্রুপের সাথে থাকবেন। আমার গ্রুপের আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ছড়া সংসদ নামে। হ্যাঁ, ওইটা পিন কমেন্টে আছে, আপনারা সেটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে আমার নিজের আবৃত্তি আছে, মুয়াজ মোহাম্মদ স্যারের আবৃত্তি আছে, এরকম একে একে আমি সবার এই আবৃত্তি এবং অংশগ্রহণ এবং এই লাইভ সাহিত্য আড্ডা ভিডিওগুলো এখানে আপলোড দেওয়া আছে, আপনারা দেখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টেকনিক্যাল সাপোর্টার মুবাশশিরকে। তার সাপোর্ট না থাকলে আমরা এত সুন্দর লাইভ অনুষ্ঠান করতে পারতাম না, সবার সঙ্গে এত সুন্দর সংযোগ হতো না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ সকলকে। শেষ।